মোহাম্মদ তাজুল ইসলাম, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর একটি বড় সমালোচনা হলো গুমের ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের উপরে রাখা হয়েছে। আপনি নিজেও বলেছেন যে অপরাধী যদি তদন্তকারী হয় ন্যায় বিচার হবে কিভাবে? আপনার মতে কি ব্যবস্থা নেওয়া দরকার ছিল? দেখুন, এই গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, তিনটা আইন এই সময় নতুন করে করা হয়েছে। দুটো আইন তো আগের সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অধ্যাদেশ আকারে করা হয়েছিল এবং আপনাদের মনে থাকবার কথা যে সেই অধ্যাদেশগুলো করার আগে বহুবার এই গুমের আইনটার ব্যাপারে দিনের পর দিন সেশন করা হয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হয়েছে, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে, তারপরে সংশোধন করা হয়েছে, বারবার করা হয়েছে। আজকে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনিও মতামত দিয়েছিলেন, তার আলোকে সংশোধন করা হয়েছে। যিনি আজকে আইনমন্ত্রী আছেন তিনি সেই সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এই আইনগুলো ড্রাফটিংয়ের সাথে যুক্ত ছিলেন। তো এইটা হঠাৎ করে যখন দেখা গেল যে পার্লামেন্টে ল্যাপস করে দেওয়া হলো, আমরা অবাক হয়েছি যে এত ভালো আইন ছিল এটাকে কেন ল্যাপস করা হলো। তখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে ওনারা আরও একটা ভালো আইন করবেন, এর চেয়েও ভালো আইন করবেন, এখানে কিছু লিমিটেশনস আছে। আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী ধরনের ভালো আইন হয়। কিন্তু এখন যেটা প্রস্তাবিত খসড়া, যেটা মন্ত্রী পরিষদে ওনারা পাশ করে দিয়েছেন, সেটা দিয়ে দেখলাম যে মারাত্মক কিছু কাজ করা হয়েছে। সেই কাজটা হচ্ছে মোটা দাগে অন্য বিষয়গুলোর দিকে না গিয়ে যদি দেখেন যে আগের সময়ে এই জাতীয় গুমের অপরাধের তদন্তের জন্য ক্ষমতাটা দেওয়া হয়েছিল মানবাধিকার কমিশনকে, তারা ইন্ডিপেন্ডেন্টলি এটা তদন্ত করতেন। তাহলে এটা যদি যে কোনো বাহিনী যদি করে, তা মানবাধিকার কমিশন যেহেতু স্বতন্ত্র একটা সংস্থা, তাদের পক্ষে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব, সমন দেওয়া সম্ভব, ঘটনাস্থল ভিজিট করা সম্ভব। প্রস্তাবিত আইনে এটা দেয়া হয়েছে যে বাহিনী এই অপরাধটা করবে সেই বাহিনীর কাছেই অভিযোগটা করতে হবে, তারা তদন্ত করবে। যেমন যদি পুলিশ গুম করে পুলিশের কাছে তদন্তর ক্ষমতা থাকবে, র্যাব গুম করলে র্যাবের কাছে যেতে হবে, ডিজিএফআই করলে ডিজিএফআইয়ের কাছে যেতে হবে, তারপরে এনএসআই করলে এনএসআইয়ের কাছে যেতে হবে। দেখুন, এটা ন্যায় বিচারের ধারণার একেবারে পরিপন্থী। পুলিশ কখনো তার একজন কলিগের গুমের অপরাধের মতো একটা মারাত্মক বিষয়ের তদন্ত করবে না, তাকে শিল্ড করার চেষ্টা করবে। আমাদের বর্তমান অভিজ্ঞতাগুলো কি বলছে? এই যে বাহিনীগুলো যে ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক পদ্ধতিতে যে গুম করেছে, এগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। সেখানে কোনো অফিসার কোনোদিন ভেতরে এই যে টিএফআই সেলে এরকম নারকীয় ঘটনা ঘটেছে কোনোদিন কেউ এসে বলেছে নাকি তদন্ত করে বের করেছে? এবং আমরা যখন তদন্ত শুরু করেছি তখনও তো এই তদন্তকে সাহায্য না করে বরং এগুলোকে গায়েব করার জন্য চেষ্টা করা হয়েছে। তাদেরকে যখন আমরা তদন্তের জন্য ডেকেছি, তাদেরকে ডেকে আনতে পর্যন্ত অনেক কষ্ট করতে হয়েছে। আমি সব কথা বলতে চাই না যে এটা কত কঠিন একটা ব্যাপার ছিল। সেইখানে আপনি তাদের কাছেই তদন্তের দায়িত্ব দিলেন। প্রথম কথা হচ্ছে তারা তদন্ত করে কখনোই, মানে শতকরা 90% ক্ষেত্রেই হয়তো তদন্ত করে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। আরও করা হলো কি, যে তাদেরকে 45 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে যদি রিপোর্ট না দেয় তখন আপনি আবার পুনরায় মানে কমিশন যেয়ে তার কাছে নিজেরা তদন্ত করতে যাবেন। ততদিন কি ওই বাহিনী যদি এটাকে গোপন করতে চায় 45 দিন পরে আলামত তো সব গায়েব করে দেবে। সুতরাং এই যে নিজের তদন্ত নিজের ডাক্তারি নিজেকে করার জন্য দেওয়া হয়েছে, এটা ন্যায় বিচারের ধারণার পরিপন্থী। আরেকটা মারাত্মক কাজ করা হয়েছে যে অপরাধ যখন বলবে যে আপনি অভিযোগ করলেন যে আপনার ফ্যামিলির একজন গুম হয়ে গেছে, তারা তদন্ত করে বললো যে আমরা কোনো সত্যতা পাইনি, তখন আপনি যে অভিযোগ করেছেন সেই কারণে আপনার 5 বছরের কারাদণ্ড হবে। একদিকে আপনি স্বজন হারাচ্ছেন, আর একদিকে আপনি অভিযোগ কেন করলেন সেই জন্য আপনার 5 বছরের কারাদণ্ড। এইটা তো অকল্পনীয় ব্যাপার এই বিপ্লবোত্তর বাংলাদেশে। সেটা থাকে, সেটার জন্য তো আপনি প্রমাণ করার জন্য আপনি তদন্তটা যদি মানবাধিকার কমিশন করার পরে এই বিধানটা রাখতেন তাহলে যুক্তিসঙ্গত হতো। মানবাধিকার কমিশনের মতো একটা স্বতন্ত্র সংস্থা তদন্তের পরে যদি বলতে এটা মিথ্যা হয়রানিমূলকভাবে করা হয়েছে, তাহলে আপনি এই সাজার বিধানটা জাস্টিফাইড। কিন্তু যিনি অপরাধ করেছেন বা যে বাহিনী করছে তারা তদন্ত করে যখন বলবে তার প্রেক্ষিতে যখন সাজাটা হবে, এইটা আইনসম্মত না। তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে দেখুন, এই যে বাহিনীগুলোকে এক ধরনের প্রোটেকশন বা শিল্ড করার চেষ্টা সরকারের মধ্যে লক্ষণীয়। এইটা বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন নেই। এই কাজটা শেখ হাসিনার রেজিম করতো। এখন তো নতুন বাংলাদেশে আপনি জনগণ আপনাকে ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে। বাংলাদেশে বিপ্লবোত্তর পরিবেশে জনগণই এখন শক্তি, বাহিনীর প্রতি নির্ভরশীলতার প্রয়োজন নেই। এবং আরেকটা জিনিস শেষ কথাটা বলে দিই যে এইটা আসলে বাহিনীগুলোকে আসলে কোনো প্রতিরক্ষা দিবে না, সুরক্ষা দিবে না। কারণ এইটা কোনো না কোনো সময়, যেমন এখন আমরা বের করেছি, এক সময় যখন দেখা যাবে যে তার ফিল্ড অফিসারদের বাঁচানোর চেষ্টা করছে, এক সময় যখন এটা সিস্টেম্যাটিক হয়ে যাবে তখন কিন্তু এটা আইসিটিতে বিচারের জন্য চলে যাবে। এবং আলটিমেটলি একদিন না একদিন বের হবে যে এই ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন কর্মকর্তার গুমের অভিযোগটা শিল্ড করার চেষ্টা করেছে, সেই দিন অফিসার, ঊর্ধ্বতন অফিসার সহ সবাই কিন্তু ফেসে যাবে। এবং তাদের কাঁধে বন্দুক রেখে সরকার যে কাজটা করবে এটার দায় কিন্তু তারা মুক্ত হবেন না। সুতরাং বাহিনীগুলোরও মনে করার কোনো কারণ নাই যে সরকার আমাদের জন্য একটা ভালো আইন করেছে যে আমাদের কিছু হবে না, যারা অভিযোগ করবে তাদেরই বিচার হবে, তা কিন্তু নয়।
ভুলভাবে এটা করা হচ্ছে। আমি মনে করি সরকারের উচিত হচ্ছে এই বিলটা পার্লামেন্টে এই মুহূর্তে উত্থাপন না করা, এটা আবারও বিবেচনা করে চিন্তা ভাবনা করে সবার মতামত নিয়ে আইনটাকে আবার নতুন করে করা উচিত।